খুলে দেয়া হলো মগবাজার মৌচাক ফ্লাইওভারের কারণ বাজারের অংশ। ঈদের আগে শতভাগ কাজ শেষ হওয়ার আশাবাদ। পরিবেশ রক্ষায় সেন্ট মার্টিনে 106টি হোটেল মটেল এবং রিসোর্ট ভেঙে ফেলতে যাচ্ছে অধিদপ্তর। জীববৈচিত্র্যের ক্ষতি রক্ষায় জরিমানায় গুনতে হবে ভবন মালিকদের। দেশে ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও নানা রোগের প্রকোপ মোকাবিলায় কৃষি গবেষণায় বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ। চলছে শস্য বীমা চালুর প্রক্রিয়া। বাণিজ্যিক পণ্য পরিবহনে রেল সুবিধা পাচ্ছেন না রাজশাহী অঞ্চলের ব্যবসায়ী ও কৃষকরা। নানা জটিলতার কথা জানালো রেলের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ। এবং ইন্টারনেট ডাটার ক্ষেত্রে চড়া মূল্য নিচ্ছে মোবাইল অপারেটরগুলো। ট্যাক্স ও ভ্যাটই বাড়তি বোঝা, দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভারের কারণ বাজার অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আজ সকালে। সোনারগাঁও হোটেলের সামনের অংশটি খুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। কারণ বাজার অংশের লুপটি দিয়ে কেবল একমুখী চলাচল করা যাবে। ফ্লাইওভারটির মগবাজার প্রান্ত থেকে উঠে হাতিরঝিল বরাবর এসে এই লুপ দিয়ে সোনারগাঁও হোটেলের কাছে যানবাহনগুলো নেমে যাবে। আজ উদ্বোধনের পর থেকে সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ফ্লাইওভারের এই অংশটি। গত বছরের 30 মার্চ উদ্বোধন করা হয় মগবাজার মৌচাক ফ্লাইওভার। একই সাথে কারণবাজার এই অংশটির উদ্বোধনের কথা থাকলেও ত্রুটি থাকায় সে সময় উদ্বোধন করা সম্ভব হয়নি। পরে এর দৈর্ঘ্য 200 মিটার থেকে বাড়িয়ে 450 মিটার করা হয়েছে। মালিবাগ মোড়টাকে হাতিঝিল সোনারগাঁও অংশ একটা উদ্বোধন করা হবে। এতে করে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সমূহ উন্নতি হবে, যানজট নিরসনে এটা একটা অগ্রণী ভূমিকা পালন করবে। 2 বেড ডেট দেওয়া হয়েছে, তার একটা কারণ ছিল যে আমরা কাজটার এক্সটেনশন করছি। আগে রেলের ওই মাথায় ছিল, এখন আরো 400 মিটার আমরা আধা কিলোমিটার বাড়ায় কাজটা করব। কাজে বারবার হয় নাই। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের 106টি হোটেল মোটেল এবং রিসোর্ট ভেঙে ফেলতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। আর নতুন করে কোনো স্থাপনাও করতে দেয়া হবে না সেন্ট মার্টিনে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সেন্ট মার্টিনের সমস্ত স্থাপনা দ্রুত সরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তর মালিকদের নির্দেশ দিয়েছেন। সে সাথে এতদিন পর্যন্ত পরিবেশের ক্ষতি করায় তাদের জরিমানাও গুনতে হবে। কক্সবাজার প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ হয় আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রকে নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাচ্ছে। পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় থাকার জন্য বাড়ছে স্থাপনার সংখ্যাও। বিপুল পর্যটকের চাপ সামাল দিতে না পেরে বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বীপটি। এই অবস্থায় দ্বীপটিকে রক্ষায় সেখানকার সমস্ত হোটেল মোটেল এবং রিসোর্ট অপসারণের নির্দেশ দেয় উচ্চ আদালত। যদি হোটেল মোটেল রিসোর্ট করতে হয় সেখানে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স নিয়ে করতে হবে। তা আমরা কাউকে ক্লিয়ারেন্স এ পর্যন্ত দেইনি, সুতরাং ওখানে কেউই ছাড়পত্রধারী নয়, সেই হিসেবে সবগুলোই অবৈধ। যে কোনো স্থাপনা করতে গেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন থাকলেও কোন রকম অনুমতি ছাড়াই সেন্ট মার্টিনে গড়ে উঠেছে 106টি হোটেল মোটেল এবং রিসোর্ট। ছাড়পত্রের জন্য আমরা দরখাস্ত করছিলাম, ছাড়পত্র আমাদের গ্রহণ করে নাই। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু ছাড়পত্র চাচ্ছি, কিন্তু ছাড়পত্রও দিচ্ছে না এবং নীতিমালাও চাচ্ছি, নীতিমালাও দিচ্ছে না। আমরা চাচ্ছি যে সেটা যেভাবেও একটা নীতিমালা হয়ে আমাদের একটা ছাড়পত্র দেওয়া। 1 দশক আগে সরকার সেন্ট মার্টিনকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এলাকা ঘোষণা করে। পরিবেশ সংরক্ষণ আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এই এলাকায় স্থাপনা গড়ে তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই অনুযায়ী বিগত 2009 সালে উচ্চ আদালতে একটি রিটও করা হয়। আদালতের অর্ডারের সম্মান দেখে আমরা আদালতে যাচ্ছি, উচ্চ আদালতে যাচ্ছি। আমরা রিটের সার্টিফিকেট কপি তুলে পর্যালোচনা করে আমরা করব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শুধু স্থাপনা সরিয়ে নিয়ে পার পাবে না হোটেল ব্যবসায়ীরা। এক্ষেত্রে পরিবেশ আইনে তাদের জরিমানাও গুনতে হবে।
পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম চালানোর দায়ে তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। আমাদের যে ক্ষতিপূরণের যে নির্ধারিত হার আছে সেই অনুসারে আমরা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করব। 8.5 বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে স্থায়ী বাসিন্দার সংখ্যা 8,000। পর্যটন মৌসুমে প্রতি রাতে 5 থেকে 6,000 পর্যটক এখানে রাত্রি যাপন করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি শিল্পের কাঁচামাল যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষিখাত। তবে ফসল উৎপাদনে একদিকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আর অন্যদিকে বাড়ছে নানা রোগের প্রকোপ। এসব মোকাবিলায় জাত উন্নয়ন ও উদ্ভাবন সহ কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি কৃষিবিদ ও অর্থনীতিবিদদের। ফসলের নিরাপত্তায় শস্য বীমা চালু করতে প্রয়োজনে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলছেন তারা। এজন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর পক্ষে মত তাদের। বদলে যাচ্ছে প্রকৃতি, পাল্টে যাচ্ছে জলবায়ুর ধরন। এসবের নেতিবাচক প্রভাব পড়েছে ফসল উৎপাদনেও। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেখা দেওয়া বন্যায় সুনামগঞ্জে নষ্ট হয়েছে 1,67,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 2.5 লাখ কৃষক। গমের পর দেশের বিভিন্ন স্থানে প্রধান খাদ্যশস্য ধানেও দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। প্রকৃতির রূপ পরিবর্তনের সাথে সাথে কৃষিতে যোগ হচ্ছে নানা চ্যালেঞ্জ। এসব বিষয় মাথায় রেখে দেশের প্রতিটি বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি খাতকে। গত 5 অর্থ বছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 65,831 কোটি টাকা। তবে বরাদ্দ করা এই অর্থের সিংহভাগ ব্যয় হয়েছে সার, তেল ও বীজের ভর্তুকিতে। উপেক্ষিত থেকে গেছে শস্য বীমা চালুর মতো প্রকল্প। বর্তমানে জিডিপিতে কৃষি খাতের অবদান 14% কিছু বেশি। তাই আসছে বাজেটে কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়ে এ খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন কৃষি গবেষকরা। প্রয়োজনে কৃষকদের জন্য অঞ্চল ভিত্তিক কৃষি বীমা চালুর কথাও বলছেন তারা। হাওড় বিপর্যয়ে সাম্প্রতিক সময়ে যদি এই 8 লক্ষ পরিবার প্রতি মাসে 10 টাকা হারে কৃষি বীমার একটি প্রকল্পে বা একটি উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকতেন, প্রতি মাসে কিন্তু 80 লক্ষ টাকা সংগ্রহিত হতো। তখন ত্রাণ কার্য পরিচালনার দায় আকস্মিকভাবে সরকারের ঘাড়ে চেপে বসবে না। ধানের চারাটা যদি ট্রান্সপ্লান্টার দিয়ে লাগালে 15 দিন বয়সের চারা লাগানো যায়, তাহলে ব্রিদান 29 লাগালেও কিন্তু 10 দিন থেকে 15 দিন আগে এটা হারভেস্ট করতে পারবে। পৃথিবীর অনেক দেশের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে গবেষণায় বরাদ্দ অনেক কম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফসল সংরক্ষণ সহ কৃষি অবকাঠামো তৈরিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ক্লাইমেট চেঞ্জগুলো যে কারণেই হোক না কেন, আমাদের যে সেন্স অফ রিস্ক অ্যান্ড আনসার্টেনটি এটা কিন্তু বেড়ে গেল। কাজে আমাদেরকে এখন সম্ভবত সেইভাবে গিয়ার আপ করতে হবে যে আমাদের আপৎকালীন ফান্ড, আমাদের খাদ্যশস্য যেটা আমরা রিজার্ভে রাখি এটার পরিমাণ, এগুলো আমার মনে হয় আরো বৃদ্ধি করতে হবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখতে বরাদ্দকৃত অর্থ ছাড় ও যথাযথ ব্যয় নিশ্চিত করার দাবিও তাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চাল ও গম সংগ্রহের টাকা কৃষি কার্ড ও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ে জেলা খাদ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। চলতি মৌসুমে রংপুর বিভাগে চাল ও গম সংগ্রহে 160 জন মিলারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিনা ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান, চাল ও গম সংগ্রহ করছে সরকার। এবার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 24 টাকা দরে 7 লাখ টন বোরো ধান এবং 34 টাকা কেজি দরে 8 লাখ টন চাল সংগ্রহ করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সাথে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে জেলার 37টি মিল মালিক 2500 মেট্রিক টন চাল সংগ্রহের জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ সময় মন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থের কথা চিন্তা করেই উচ্চ আমদানি শুল্ক প্রত্যাহার করছে না সরকার। গোডাউনের সামনে লিস্টটা নিয়ে দেওয়া হবে, কৃষকদের তালিকাটা নিয়ে দেওয়া হবে, কারা কারা এই গোডাউনে মাল দিতে পারবে। এক কর্নার থেকে দাবি উঠেছে, আমরা ইন্ডিয়ার থেকে যে মাল আমদানি করছি, খাদ্য আমদানি হচ্ছে, তার থেকে ট্যারিফ উঠিয়ে দেওয়ার জন্য 28% ট্যারিফ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজি হন নাই। কেন রাজি হন নাই? যে ট্যারিফ উঠিয়ে দেওয়ার পরে ইন্ডিয়ার থেকে আবার চাল আসা শুরু হবে এবং তখন কৃষকদের ক্ষতি হবে। আমরা প্রয়োজনে আন্তর্জাতিক বাজার থেকে আমরা আমদানি করব, চাল আমদানি করব। আমাদের একটা ভুল প্রচারণ হচ্ছে যে আমরা সংগ্রহ করতে পারছি না, আমরা কেউ কোনো কল মালিক আমাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে না। এই যে একটা ভুল
মেসেজ যাচ্ছে কল মালিকটা এখনই আমার সাথে চুক্তিবদ্ধ হবে অনেকেই। ঠাকুরগাঁও থেকে বিকেলে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রংপুরে যান। রংপুরে জেলা প্রশাসন কার্যালয়ে খাদ্য বিভাগের পক্ষ থেকে বিভাগের 30 জন মিলারের কাছ থেকে 2500 মেট্রিক টন চাল কেনার বিষয়ে চুক্তি করা হয়। হাওর অঞ্চলের ক্ষতিকে কেন্দ্র করে বাজারে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে এক শ্রেণীর অসাধু মজুদদারেরা। হয়তো কিছু কিছু মিল এটার সাথে জড়িত থাকতে পারে। আমাদের মজুদ এখন এমন অবস্থায় নামে নাই যে সেই আমাদের ভীতির কারণ হতে পারে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে 160 জন মিলারের সঙ্গে ধান, চাল ও গম সংগ্রহের চুক্তি করা হয়েছে। এইবারও সেভাবে আপনারা। তাসমিন আফরোজ, সময় সংবাদ। রেলের পশ্চিমাঞ্চলে বাণিজ্যিক পণ্য পরিবহনের সুযোগ পাচ্ছেন না রাজশাহীর ব্যবসায়ী ও কৃষকরা। কমছে স্বল্প দূরত্বে মালামাল পরিবহনের সুবিধাও। সড়কে পণ্য নিয়ে নানা প্রতিবন্ধকতায় বিকল্প হিসেবে রেলপথ সুবিধা চাচ্ছেন ব্যবসায়ীরা। তবে রেলের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ বলছে ব্যবসায়ীদের আগ্রহের কমতি সহ নানা জটিলতার কারণেই এখন পণ্য পরিবহন সম্ভব নয়। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। একসময় এই অঞ্চলে বাণিজ্যিক পরিবহনে অপরিহার্য ছিল রেল রুট, তবে দিনে দিনে সংকুচিত হয়েছে সে পথ। রাজশাহী ঢাকা রুটে সরাসরি একাধিক ট্রেন চলাচলের এক যুগের বেশি সময়েও বাণিজ্যিক সুবিধা মিলছে না। এই সুবিধা নেই সম্প্রতি ইন্দোনেশিয়া ও ভারত থেকে আনা নতুন কোচেও। এতে সড়ক পথেই গন্তব্যে যাচ্ছে কৃষিপণ্য। সড়কে অবরোধ, ধর্মঘট, দুর্ঘটনা ও চাঁদাবাজি সহ নানা কারণে বাড়ছে পরিবহন ব্যয়। পরিবহন সংগঠনগুলোর হিসাবে কেবল রাজশাহী থেকে সড়কপথে প্রতিদিন 600 ট্রাক তাজা মাছ, সবজি ও অন্যান্য বাণিজ্যিক পণ্য যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। এতে পরিবহন খরচ ছাড়িয়েছে কোটি টাকা। ব্যবসায়ীদের দাবি, রেল সুবিধা পেলে অর্ধেকে নেমে আসবে এ খরচ। হরতাল হলে তো কাঁচামাল যাইতে পারে না, যদি সুবিধা হয় তাহলে ট্রেনে পাঠাতাম। চান্দা টান্দালে গাড়ির ভাড়া এডু মালের পরে উঠে। রেল কমিউনিকেশন যদি আরো উন্নত হয় তাহলে পণ্য পরিবহনে আমাদের অনেক সাশ্রয় হবে এবং আমাদের পণ্যের গুণগত মানও ঠিক থাকবে। তবে পশ্চিমাঞ্চল রেলের শীর্ষ কর্মকর্তা বলছেন, ব্যবসায়ীরা মুখে বললেও তাদের আগ্রহ কম। আর ব্যবসায়ী নেতাদের দাবি, সুবিধা পেলে রেলকে পণ্য যোগান দিতে সক্ষম তারা। যখন 93 দিন হরতাল ছিল তখন আমরা ট্রাই করে দেখেছি, আমরা স্পেশাল লাগেজ ভ্যান আমরা ঢাকার সাথে রাজশাহী এবং খুলনার সাথে বিভিন্ন বেল্টের সাথে আমরা ট্রাই করে দেখেছি, খুব লাভজনক হয় না। রেলকে আমি অনুরোধ করবো যে ওনারা যদি রেল ব্যবস্থা যোগাযোগ ঢাকা এবং চিটাগাং পর্যন্ত আমাদের কানেক্টেড করে দেয়, রেলের যে ডিমান্ড আছে পণ্য বহন করার যে ডিমান্ড লাগবে আমরা তাদের সাথে যোগাযোগ করব, সে পণ্য অবশ্যই রাজশাহী থেকে যাবে। নতুন ট্রেনে কারিগরি সমস্যা ও বঙ্গবন্ধু সেতু দিয়ে পণ্যবাহী ট্রেন পরিবহনে সমস্যা থাকায় অতিরিক্ত কিছু এখনই সম্ভব নয় বলে জানালেন রেলের এই কর্মকর্তা। যখন বঙ্গবন্ধু সেতু পৃথক একটা রেলওয়ে ব্রিজ হবে তখন লাগেজ ভ্যান যে যত নিতে পারবে, কোনো সমস্যা হবে না। রেলের পশ্চিমাঞ্চলের দেয়া তথ্য মতে রাজশাহী থেকে চলাচলকারী 3টি লোকাল ও মেইল ট্রেনের একটি লাগেজ ভ্যান রয়েছে। এতে পরিবহন সময় বেশি লাগায় কিছু ওষুধ ও বোর্ডের পরীক্ষার খাতা ছাড়া বাণিজ্যিক পণ্য পরিবহন হচ্ছে না। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বিভিন্ন অপারেটরে কল রেট কমলেও ইন্টারনেট ডাটার ক্ষেত্রে তারা চড়া মূল্য ধার্য রেখেছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। আইএসপি ও পিএসটিএন গ্রাহকদের ইন্টারনেট সংযোগে ট্যাক্স ও ভ্যাট আরোপকে বাড়তি বোঝা বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা। এর বাস্তবতায় বিগ ডাটা ফর বিগ ইম্প্যাক্ট থিম সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে 2017। শফিক মোহাম্মদের রিপোর্ট। কথা বন্ধু মোবাইল ফোন, ব্যক্তি আর প্রাতিষ্ঠানিক কথোপকথনে আজকে নেই এর ব্যবহার। প্রযুক্তির এই অভিনব আবিষ্কার আজ ইন্টারনেটের ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল, ব্যবসায়িক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট তথ্য আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। বিটিআরসির তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে মোট মোবাইল গ্রাহক ছিল প্রায় 13 কোটি। অন্যদিকে দেশে মোট ইন্টারনেট গ্রাহকের 95% মোবাইলের মাধ্যমে ইন্টারনেট সেবা নিচ্ছেন। গ্রাহকদের কাছে জনপ্রিয় হলেও নানা সমস্যায় জর্জরিত রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। আমাদের জন্য টেলিটকই সবচেয়ে সুবিধাজনক, ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য। আমার জন্য গ্রামীণ ফোনটা ওইখানে একটু বেশি অ্যাভেলেবল আর কি। খুব স্মুথলি যে করতে পারি এটা আমার মনে হয় না যে পারি, আরো ভালো স্পিড হওয়া উচিত। ঢাকাতে পাওয়া যায় কিন্তু ঢাকার বাইরে গেলে ওই স্পিডটা আর পাওয়া যাচ্ছে না। স্টুডেন্টরা গলা কাটায় দাম দিয়েই নেট প্যাক কিনছে। টেলিটকের কেয়ারে যারা বসেন
তাদের সাথে কথা বলতে গেলে মনে হয় যে আসলে কথা বলতে এসে একটা অপরাধ করে ফেলাই। অন্যদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি ও পিএসটিএন বা পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কের ব্যবসায়ীরা কল সেন্টার, সফটওয়্যার ফার্ম সহ বিভিন্ন কোম্পানিতে বেশি পরিমাণে ইন্টারনেট ডাটা ব্যবহার করে থাকেন। তবে এসব প্রতিষ্ঠানে ভ্যাট ট্যাক্স আরোপ ব্যবসা প্রতিষ্ঠানের পথে অন্যতম অন্তরায় বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমি যদি বলে থাকি আমি 2 মেগাবিটস কানেকশন আমি পাচ্ছি, আসলে কি আমার সার্ভিস প্রোভাইডার আমাকে সে 2 Mbps আমাকে কানেক্টিভিটি আমাকে দিচ্ছে কিনা, ডাবল ট্যাক্সেশন কোথায় হচ্ছে বা ট্রিপল ট্যাক্সেশন কোথায় হচ্ছে, সেই জায়গাটা থেকে গভর্নমেন্ট কোনো কিছু করতে পারে কিনা। অধিক মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় আনতে ব্যান্ডউইথ রেট কমানোর দাবি জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। যত বেশি ডেটা আপনার কাছে অ্যাভেলেবল হবে, এই ডেটার অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আসলে তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ব্যান্ডউইথটাকে যদি আমরা একটা হাইওয়ের সাথে তুলনা করি, তো একজন সাধারণ মানুষ সে কেন ভ্যাট ট্যাক্স দিবে? সার্ভিসটা যারা প্রোভাইড করবে এটা আসলে তাদের দায় দায়িত্ব হবে। টেলিটকের সেবার মান বাড়ানোর পাশাপাশি সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরিকল্পনার কথা বলছে বিটিআরসি। আমাদের 2021-এর ভিতরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ব্রডব্যান্ড নেটওয়ার্ক পৌঁছে যাবে। আমরা আলাপ আলোচনা করছি যতটুকু পারা যায় যাতে ভ্যাট এবং ট্যাক্সের উপরে যাতে কনসেশন দেয় কিংবা যাতে কমানো যায়। ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা আবিষ্কার মোবাইল ফোনে ইন্টারনেটের সংযোজনের ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাই ইন্টারনেটের ব্যান্ডউইথ এবং কল রেট কমিয়ে প্রযুক্তির খোলা জানালা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তা এবং প্রযুক্তিবিদেরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হোটেল ওয়েস্টিনে D8ভুক্ত দেশের প্রতিনিধিদের নিয়ে 3 দিনের প্রযুক্তি বিনিময় সম্মেলন শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, হোটেল ওয়েস্টিনে আজ থেকে 3 দিনব্যাপী এশিয়ার উন্নয়ন 4টি দেশের প্রতিনিধিদের নিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থপতি EFS ওসমান কিছুক্ষণ আগেই কিন্তু এই সম্মেলনটির উদ্বোধন করেছেন। এই সম্মেলনে বাংলাদেশ সহ মিশর, তুরস্ক, মালয়েশিয়া এবং যে আরও যে দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ রয়েছে সে দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মূলত এই উন্নয়নশীল যে 8টি ডেভেলপিং যে 8টি দেশ রয়েছে সেই দেশগুলোর মধ্যে আসলে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন যে মতামত সেগুলো শেয়ার করা, এছাড়া বিশ্বজুড়ে যে সাইবার নিরাপত্তার যে হুমকি রয়েছে তার সাইবারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কিন্তু এখন থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এই সম্মেলনে উঠে আসবে। এছাড়া আমাদের অগ্রসরমান একটি খাত হচ্ছে ওষুধ শিল্প। সেই ওষুধ শিল্প খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। উদ্দেশ্য একটি যে এই যে 8টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এরা মূলত বিজ্ঞান বিষয়ে গবেষণা করে থাকেন এবং তারা বেশ অভিজ্ঞ এবং তাদের সাথে আলোচনা করে দেশের সাইবার নিরাপত্তা যেমন একসাথে নিশ্চিত করা যাবে, এছাড়া ওষুধ শিল্প খাতে কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তি সমন্বয় ঘটানো যাতে এই শিল্পটাকে আরো এগিয়ে নিয়ে যায়। মূলত এই সংক্রান্ত বিষয়গুলোতেই কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং যে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে বাংলাদেশের যে প্রতিনিধিরা রয়েছেন তারা একই সাথে বসে কিন্তু এই বিষয়গুলো নির্ধারণ করবেন। এছাড়া নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং পাশাপাশি প্রযুক্তির যথাযথ সমন্বয় সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই 8টি দেশের যে প্রতিনিধিরা রয়েছেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। পাশাপাশি বাংলাদেশের যে প্রতিনিধিরা রয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নত যে প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। যেহেতু 3 দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন সময় কিন্তু যেমন যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, পাশাপাশি কিন্তু এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের দলটি কিন্তু গাজীপুরে 2টি ওষুধ শিল্প কারখানায় কিন্তু পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যে গবেষণাগার রয়েছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করবেন। পাশাপাশি এইসব গবেষণাগারে আরো কিভাবে উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটানো যায়, বাংলাদেশের গবেষণা খাতটিকে আরো এগিয়ে নেওয়া যায় সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করবে। তো বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আশা করছে যে এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞান ও গবেষণা খাতটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। পাশাপাশি আমাদের দেশীয় বিজ্ঞানী যারা রয়েছেন তাদের অভিজ্ঞতাও কিন্তু সমৃদ্ধ হবে। তো মূলত এই ছিল এখানকার সর্বশেষ। কাজল।
দর্শক, রাজধানী ওয়েস্ট্রিনে D8 ভুক্ত দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে প্রযুক্তি বিনিময় সম্মেলন। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। চলে যাচ্ছে পরের সংবাদে। আগামী 21 থেকে 27 অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হবে NRB'র গ্লোবাল বিজনেস কনভেনশন 2017। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে এবারই প্রথমবারের মতো এই আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের প্রস্তুতি ও পরিচিতি উপলক্ষে সোমবার লন্ডনে দিনব্যাপী সেমিনার ও কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জাতিসংঘে বাংলাদেশের মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে 19টি দেশের শীর্ষ বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। NRB গ্লোবাল বিজনেস কনভেনশন সফলভাবে আয়োজনের জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা রয়েছে বলে জানান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচয় করে দিতে এবং দেশের বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে এই সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রবাসীরা। দেশের ব্যবসায়ীদের সঙ্গে প্রবাসী ব্যবসায়ীদের জ্ঞান বিনিময়ের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে এই সম্মেলনকে। আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি আমরা সবাইকে একত্রে করে সিলেটে আমরা একটা NRB ফেস্টিভ্যাল করবো, যে ফেস্টিভ্যালের মধ্যে আমরা সেলিব্রেট করতে পারবো, আমাদের কমিউনিটিকে ইন্সপায়ার করবো, আমাদের নিউ জেনারেশনকে জন্য নিয়ে আসতে পারি। অনেক ধরনের বিনিয়োগ হবে, অনেক ধরনের উন্নয়ন হবে এবং সরকারের একার পক্ষে সব সম্ভব না। সেই জন্য আমরা চাই যে বাংলাদেশি যে যেখানে আছে তারা সরকারকে, দেশকে সাহায্য করবে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের যে ভূমিকা এবং শক্তি আমরা অর্জন করেছি এই পর্যন্ত প্রবাসে, সেটা যেন কার্যকরীভাবে দেশের স্বার্থে ব্যবহার করতে পারি। দেশের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন FBCCI-এর নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। গতকাল রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে FBCCI-এর 2017-19 মেয়াদে সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শফিউল ইসলাম মহিউদ্দিন নাম ঘোষণা করার পর প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের প্রথম সহসভাপতি হিসেবে শেখ ফজলে ফাহিম ও সভাপতি হিসেবে মুনতাকিম আশরাফের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান FBCCI নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আলী আশরাফ। আগামী দিনে এই ঐক্যবদ্ধ FBCCI একসাথে কে কোন দলের মতে এটার বিচার বিবেচনায় না নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যারা যেখানে এক্সপার্টিজ আছেন সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই FBCCI এর তথা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্পের বিকাশে আমরা একসাথে কাজ করব। সিলেটে 150 মেগাওয়াট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট প্রকল্প সহ 2723 কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোতে সরকারি তহবিল থেকে 1929 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেটের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, ICT খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কগুলোর মান উন্নয়ন প্রকল্প। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, বছরের প্রথম প্রান্তিকে দেশের মূল্যস্ফীতি ছিল 5.28%। সিলেটে একটা আমাদের পুরাতন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে, 150 মেগাওয়াটের যে এক্সিস্টিং পাওয়ার প্ল্যান্টটি আছে এটাকে আমরা 225 পর্যন্ত নিতে পারবো। এই প্রকল্পটি ব্যয়ের পরিমাণ হবে 796 কোটি টাকা। জানুয়ারি মার্চ এই কোয়ার্টারে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ 5.28%, 5.28%। গত বছরের জানুয়ারি মার্চ এই কোয়ার্টারে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ ছিল 5.78%। বাংলাদেশও সাইবার হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। এজন্য সকল ব্যাংক কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর SK সুর চৌধুরী। গতকাল রাজধানীর মিরপুরে BIBM ব্যাংকিং নিরাপত্তা বিষয়ে এক সেমিনারে তিনি আরো বলেন, 50% ব্যাংক কর্মকর্তা এখনো জানেন না সাইবার হামলা থেকে কিভাবে নিরাপদ থাকতে হবে। এ কারণে সব ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের ICT গাইডলাইন মেনে চলার আহ্বান জানান তিনি। ICT খাতকে ব্যবসা থেকে আলাদা করার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করে তিনি আরো বলেন, এখন পর্যন্ত মোট 30,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে ব্যাংকের ICT খাতে। এ খাতে প্রতি বছর গড়ে 15 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলে জানান তিনি।
সেমিনারে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জার্মানি থেকে, রাশিয়া থেকে আরম্ভ করে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, ইন্ডিয়া পর্যন্ত সব দেশই আছে। অর্থাৎ এখানে প্রাচ্য প্রতীচ্য সবই আছে। এশিয়া, প্যাসিফিক অ্যান্ড ইউরোপ অ্যান্ড আমেরিকান কান্ট্রি, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো রয়েছে। সুতরাং এখান থেকে কোনো মুক্তি নাই। আর এই আইটি সিকিউরিটির, আইটির উন্নয়ন ছাড়া যেমন আমরা চলতে পারবো না, আমরা অনলাইন ব্যাংকিং ছাড়া যেমন চালাতে পারবো না, কিন্তু সিকিউরিটি থ্রেটটা ক্রমে এগুলো আসছে, নানান ধরনের ম্যালওয়্যার আসছে, নানান ফায়ারওয়াল ভাঙার প্রকৃতি তৈরি হচ্ছে। তার একটাই মাত্র পথ হচ্ছে আমাদের আইসিটি ডেভেলপমেন্ট করা। বিদ্যুৎ খাতে সরকারের দেয়া যেসব প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি, 2019 সালের নির্বাচনের আগে সেগুলো বাস্তবায়নে প্রকৌশলী সহ সবাইকে দ্রুততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর 69তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আগামী 1.5 বছর যে সকল কাজ এখনো আমাদের কাছে প্রস্তুত করতে পারি নাই, আমি মনে করি গত 3 বছরে যা আমরা করেছি তার থেকে দ্রুততার সাথে আমি আশা করব আপনারা সম্পূর্ণ করতে পারবেন, সচেষ্ট হবেন। সারা পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে, বিভিন্ন সময় আপনারা বিভিন্ন দেশে যাচ্ছেন, যে এক্সপিরিয়েন্স এবং যে ধারণা আপনারা গ্রহণ করছেন সেগুলোর থেকে বাংলাদেশের চ্যালেঞ্জকে সাথে নিয়ে আপনাদের কিন্তু তৈরি করতে হবে আগামী দিনে বাংলাদেশ। রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রামে বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরীর রিয়াজউদ্দিন বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বাজারে পণ্যের দাম ঠিক আছে কিনা তা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য বেশি হলে পরবর্তীতে জরিমানা করা হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সবাই কমিটমেন্ট করেছে যে আমাদের আজকের মধ্যে তার মূল্য তালিকা টাঙিয়ে ফেলবে এবং আমরা কাল বা পরশু থেকে আবার নিয়মিত অভিযানে নামবো। যখন আমরা যদি দেখতে পাই যে মূল্য তালিকা নাই কিংবা তারা অতিরিক্ত মুনাফা বিক্রি করছেন, তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। পর্যটকদের নিরাপত্তায় দেশের বিভিন্ন পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে পর্যটন সমস্যার সমাধান নিয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। টুরিস্ট পুলিশ এখন সমস্ত যে টুরিস্ট স্পটগুলো রয়েছে সেই জায়গাগুলোতে থাকেন এবং তারা সহায়তা করেন। এই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হলো মিডিয়ার সাথে কমিউনিকেশন করা। কোরিয়ার বিখ্যাত এসকে লুব্রিক্যান্টস এর জিক লুব্রিক্যান্ট বাংলাদেশে বাজারজাত শুরু করেছে এইচএনএস গ্রুপ। রাজধানীর একটি হোটেলে নতুন ব্র্যান্ডের লুব্রিক্যান্টসের মোড়ক উন্মোচন করেন এইচএনএস গ্রুপের চেয়ারম্যান শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, আইসোডি ওয়াক্সিং প্রযুক্তি ও ডেক্সরন 6 উৎপাদনের সমন্বয়ে তৈরি হয় জিক লুব্রিক্যান্ট বেস অয়েল। এসকে লুব্রিক্যান্টসের পণ্যটি বিশ্বের 40টিরও বেশি দেশে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে এইচএনএস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অংশ নেন দেশের অটোমোবাইল খাতের শীর্ষ ব্যবসায়ীরা। দেশের বাইরে অর্থ বাণিজ্য খবর। চলতি বছর এপ্রিলে 20% বেড়ে ভারতের রফতানি $2,500 কোটি ছাড়িয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে, এ সময়টায় পেট্রোলিয়াম, প্রকৌশলী ও টেক্সটাইল খাতের রফতানি বেড়েছে 20%। তবে স্বর্ণ এবং জ্বালানি তেলের আমদানি বাড়ায় এ সময়টায় বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $1,300 কোটি। এছাড়াও দেশটির আমদানি 49% বেড়ে দাঁড়িয়েছে $3,700 কোটি। 2016-17 অর্থ বছরে রফতানি হার গেল বছরগুলোর তুলনায় বেশি। ভারতের মধ্য ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে প্রচণ্ড দাবদাহের কারণে উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে পর্যটকের ঢল নেমেছে। দেশটির অন্যান্য অংশের তুলনায় হিমালয়ের কাছাকাছি এ রাজ্যে তাপমাত্রা কিছুটা কম থাকায় পর্যটকেরা হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ও এর আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের আনাগোনায় বেড়ে যাওয়ায় হিমাচলের পরিবহন ও বাণিজ্য খাতে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। সিমলায় বরফে ঢাকা পাহাড়ি ঢালে স্কি কিংবা
ট্রেকিং এর পাশাপাশি ঘোড়ার পিঠে চড়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় বিষয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000-এরও বেশি উচ্চতার সিমলায় গ্রীষ্মকালের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি বছরই রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য $8,000 কোটি পৌঁছবে। বেইজিংয়ে ওয়ান বেল্ট ওয়ান রোড বিষয়ে এই ফোরামে এমনটাই জানিয়েছেন চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেন ডায়ান। ফোরামের শেষে তিনি আরও বলেন, বছরের প্রথম প্রান্তিকেই চীন রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য 26% বেড়ে দাঁড়িয়েছে $2,600 কোটি। এই সময়টাই চীনে রাশিয়ার রফতানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 33% এবং রাশিয়ায় চীনের রফতানি বেড়েছে 22%। দুই দেশের রপ্তানি বাড়ার পাশাপাশি বাড়ছে বিভিন্ন অবকাঠামো খাতে বিনিয়োগও। আগামী 3 থেকে 7 বছরে দুই দেশের বাণিজ্য $20,000 কোটি পৌঁছাবে বলেও জানান তিনি। রাশিয়ার গাড়ির বাজারে চাহিদা ও বিক্রির দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ইউরোপ। এক গবেষণায় ফার্মের তথ্য বলছে, গেল মাসে রাশিয়ায় 1,19,000 গাড়ি বিক্রি করেছে ইউরোপের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, যা গেল বছরে একই সময়ের তুলনায় 7% বেশি। এই সময়টাই জার্মানি গাড়ি বিক্রি করেছে 2,90,000, যা গেল বছরের চেয়ে 8.5% বেশি। 1.5 লাখের উপরে গাড়ি বিক্রি করেছে ফ্রান্স ও ইতালি, তবে বিক্রি কমেছে ব্রিটেনে নির্মিত গাড়ির। এদিকে টানা 4 বছরে মন্দার পর চলতি বছর রাশিয়ায় উল্লেখযোগ্য হারে বেড়েছে গাড়ির চাহিদা ও বিক্রি। মস্কোয় বাড়ছে বিলাসবহুল গাড়ির চাহিদা। চীনের স্বল্প মূল্যে বিমান সেবা দিতে দেশটির সাথে জয়েন্ট ভেঞ্চার চুক্তি করেছে দেশটির এয়ারলাইন্স এয়ার এশিয়া। পাশাপাশি অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াবে এয়ার এশিয়া। সেই সাথে ত্রুটি সরানোর জন্য হেনান প্রদেশে একটি সার্ভিস সেন্টার স্থাপন করবে কর্তৃপক্ষ। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ঝেংঝু শহরে কার্যক্রম পরিচালনাকারী এই এয়ারলাইন্স বর্তমানে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপিন্স ও ভারতে কার্যক্রম পরিচালনা করছে। 1982 সালেও দেশটিতে মাত্র 40 লাখ মানুষ বিমানে ভ্রমণ করত। 2016 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 50 কোটিতে। আগামী দশকে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্বের শীর্ষ এয়ারলাইন্স হওয়ার পরিকল্পনা রয়েছে এয়ার এশিয়া কর্তৃপক্ষের। সফটওয়্যার ত্রুটির কারণে বিশ্ববাজার থেকে 10 লাখ গাড়ি তুলে নিচ্ছে ইতালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াত ক্রিসলার। ফার্ম জানিয়েছে, সফটওয়্যার ত্রুটির কারণে এয়ার ব্যাগ এবং সিট বেল্ট লক সিস্টেম ঠিকমতো কাজ না করায় দুর্ঘটনার কবলে পড়ছে ফিয়াত ক্রিসলারের 2টি ট্রাক। এই ট্রাকগুলো চলছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, উত্তর আমেরিকায়। ত্রুটি সারিয়ে নিতে জুনেই বিশ্ববাজার থেকে 3টি মডেলের এই ট্রাকগুলো তুলে নেবে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে ত্রুটির জন্য সতর্ক বার্তা হিসেবে একটি লাইন সংযোজনের পরামর্শ দিয়েছেন গ্রাহকরা। Electronic gear shifter discovered that it is not intuitive and provides more tactical and visual feedback to the driver, increasing the potential for unintended gear. এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ডিএসসির 3টি সূচকে ঊর্ধ্বমুখী দেখছি আমরা এখন পর্যন্ত। ডিএসসি এক্স ঊর্ধ্বমুখী প্রবণতায় 15 পয়েন্ট বেড়েছে, এখন দাঁড়িয়েছে 5,450 পয়েন্টে। এখানে দ্বিতীয় সূচক যেটি ডিএসসি এস সূচকটি 2 পয়েন্ট বেড়ে 1,260 এবং ডিএসসি 13 সূচকটি 6 পয়েন্ট বেড়ে 2,003 পয়েন্ট অবস্থান করছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে 10,553টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য কিন্তু 79,22 লাখ টাকা। এছাড়া 119টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কমেছে কিন্তু 48টি এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 33টি প্রতিষ্ঠানের দর। এখন পর্যন্ত দর্শক আমরা যদি জানিয়ে দিই আপনাদের যে শীর্ষ এখন পর্যন্ত 20টি প্রতিষ্ঠানে যেগুলোর দর ঊর্ধ্বমুখী রয়েছে এখন পর্যন্ত, এর মধ্যে কিন্তু প্রথমে আমরা দেখছি যে ইফাত অটোস প্রতিষ্ঠানের শেয়ারের দর আমরা দেখছি 133 টাকা 10 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 134 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 125 টাকা 20 পয়সা। সেক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রতিষ্ঠানের শেয়ারের দর 2,599 টাকা অবস্থান করছে, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল্য ছিল 2,599 টাকা, এছাড়া সর্বনিম্ন ছিল কিন্তু 2,580 টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। প্রতিষ্ঠান শেয়ারের দর 28 টাকা 20 পয়সা অবস্থান করছে। সর্বোচ্চ ছিল 28 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল 27 টাকা 80 পয়সা। 4 নম্বর অবস্থানে রয়েছে ডোরেন পাওয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত দেখছি আমরা 137 টাকা 10 পয়সায়, যার সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 139 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন ছিল যদি দেখি তাহলে আমরা দেখছি যে 136 টাকা 70 পয়সা ছিল। 5 নম্বর অবস্থানে রয়েছে ইভাইন্স টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 23 টাকা 80 পয়সা অবস্থান করছে। সর্বোচ্চ ছিল 23 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 23 টাকা 60 পয়সা। 6 নম্বর অবস্থানে রয়েছে জাইন স্পিনিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 26 টাকা 10 পয়সা রয়েছে। সর্বোচ্চ ছিল 26 টাকা 10 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 25 টাকা 60 পয়সায়। এছাড়া 7 নম্বর অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 31 টাকা 80 পয়সা অবস্থান করছে। সর্বোচ্চ ছিল 32 টাকা 20 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 31 টাকা 50 পয়সায়। 8 নম্বর অবস্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত আমরা দেখছি 31 টাকা 10 পয়সা, সর্বোচ্চ ছিল 31 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল 30 টাকা 60 পয়সায়। দর্শক, আমরা যদি দেখি যে 9 নম্বর অবস্থানে রয়েছে, 9 নম্বর প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে টাংহাই। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 16 টাকা 60 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 16 টাকা 80 পয়সা, মাত্র 20 পয়সার ব্যবধানে এখন অবস্থান করছে 16 টাকা 60 পয়সায়, যার সর্বোচ্চ মূল্য ছিল 16 টাকা 80 পয়সা এবং যেটা আমরা বললাম যে সর্বনিম্ন ছিল কিন্তু 16 টাকা 50 পয়সায়। 10 নম্বর অবস্থানে রয়েছে আরগান ডেনিমস। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত রয়েছে 35 টাকা 90 পয়সায়, সর্বোচ্চ মূল্য ছিল মাত্র 36 টাকা 30 পয়সা, এছাড়া সর্বনিম্ন ছিল 35 টাকা 70 পয়সায়। 11 নম্বর প্রতিষ্ঠানে দেখছি আমরা সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 33 টাকা 70 পয়সায় এখন পর্যন্ত অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 33 টাকা 70 পয়সা, আগের দামই রয়েছে এখনো। এছাড়া সর্বনিম্ন ছিল 33 টাকা 20 পয়সা। এখন পর্যন্ত 12 নম্বর অবস্থানে দেখছি আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 592 টাকা 50 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 596 টাকা, সর্বনিম্ন ছিল কিন্তু 592 টাকা 50 পয়সা। সেক্ষেত্রে আমরা যদি এখন দেখি যে 13 নম্বর অবস্থানে রয়েছে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 30 টাকায় অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 30 টাকা 40 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 29 টাকা 80 পয়সা। 14 নম্বর অবস্থানে রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স। প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে 50 টাকা 80 পয়সায়, যার সর্বোচ্চ মূল্য যদি দেখি আমরা তাহলে সেক্ষেত্রে দেখব যে 51 টাকা 20 পয়সা, কিছু ব্যবধানে বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল কিন্তু 50 টাকা 40 পয়সায়। 15 নম্বর অবস্থানে রয়েছে অ্যাক্টিভ ফিন্যান্স। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত দেখছি আমরা 50 টাকা 20 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 51 টাকা, মাত্র 80 পয়সার ব্যবধানে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের দর এখন কিন্তু 50 টাকা 20 পয়সা অবস্থান করছে, আর সর্বনিম্ন ছিল কিন্তু 49 টাকা 80 পয়সা। 16 নম্বর অবস্থানে রয়েছে ফরচুন লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 56 টাকা 60 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 56 টাকা 80 পয়সা, মাত্র এখানেও কিন্তু আমরা দেখছি প্রতিষ্ঠানটির ফরচুন লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন দেখছি যে 56 টাকা 60 পয়সা, যেটা আপনাদের জানিয়ে দিলাম। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি মাত্র কিন্তু 20 পয়সা ব্যবধানে 56 টাকা 80 পয়সা ছিল সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন ছিল কিন্তু 56 টাকা 40 পয়সা, মাত্র 40 পয়সা এবং 20 পয়সার ব্যবধানে কিন্তু অ্যাক্টিভ ফিন্যান্স প্রতিষ্ঠানটি লেনদেন চলছে। সেক্ষেত্রে 16 নম্বর প্রতিষ্ঠানে যদি যে আমরা ফরচুন লিমিটেড বলে দিয়েছি আপনাদের, সেক্ষেত্রে 17 নম্বর অবস্থানে করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 166 টাকা 90 পয়সা অবস্থান করছে। সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মূল্য যেটি ছিল যে আমরা দেখছি 168 টাকা 20 পয়সা, এটি কিন্তু খুব বড় ব্যবধান কিছু হলেও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর থেকে একটু হলেও বেশি। সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল কিন্তু 166 টাকা 50 পয়সায়। 18 নম্বর অবস্থানে রয়েছে সাইহাম টেক্সটাইল।
প্রতিষ্ঠানটি শেয়ারের দর এখন পর্যন্ত দেখছি আমরা যে 21 টাকা 70 পয়সা কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে সর্বোচ্চ মূল্য ছিল 21 টাকা 80 পয়সা, মাত্র 10 পয়সার ব্যবধান হয়েছে প্রতিষ্ঠানটির, যেটি দেখছি আমরা 21 টাকা 80 পয়সা এবং 21 টাকা 70 পয়সা। আর সর্বনিম্ন ছিল কিন্তু 21 টাকা 40 পয়সায়, এবং গতকালের যে বাজার মূল্য ছিল সেটি কিন্তু 21 টাকা 20 পয়সা ছিল সবশেষ। সেক্ষেত্রে আমরা যদি বলি যে প্রতিষ্ঠানটির গড় লেনদেন এবং গড় সব মিলে কিন্তু গতকালের চেয়ে আজকে মাত্র 50 পয়সা কিন্তু বেশি আমরা দেখছি। সেক্ষেত্রে 19 নম্বর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বেক্সিমকো ফার্মা। প্রতিষ্ঠানটির শেয়ার দর 33 টাকা রয়েছে এখন পর্যন্ত। সেক্ষেত্রে 33 টাকা ছিল সর্বোচ্চ এবং 32 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন। এছাড়া গতকাল পর্যন্ত যেটি আমরা দেখি প্রতিষ্ঠানটির বেক্সিমকো বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর খুব বেশি দর ছিল না। গরমিল আমরা দেখছি যে মাত্র আজকেও 32 টাকা 70 পয়সা, কালকেও কিন্তু ক্লোজিং এর সময় কিন্তু একই অবস্থা ছিল 32 টাকা 70 পয়সায়। 20 নম্বর অবস্থানে রয়েছে সবশেষ ঊর্ধ্বমুখী 20টি প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে ফার্স্ট ফিন্যান্স অ্যান্ড লিজিং ইনভেস্টমেন্ট কমিটেড। সেক্ষেত্রে এখন পর্যন্ত শেয়ারের দর 18 টাকা 60 পয়সা অবস্থান করছে, যা সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 19 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন ছিল কিন্তু 18 টাকা 60 পয়সায়। দর্শক, এই ছিল এখন পর্যন্ত ডিএসসির লেনদেনের সবশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। খুলে দেওয়া হলো মগবাজার মৌচাক ফ্লাইওভারের কারণ বাজারের অংশ, ঈদের আগে শতভাগ কাজ শেষ হওয়ার আশাবাদ। পরিবেশ রক্ষায় সেন্ট মার্টিনের 106টি হোটেল, মোটেল এবং রিসোর্ট ভেঙে ফেলতে যাচ্ছে অধিদপ্তর। জীববৈচিত্র্যের ক্ষতি করায় জরিমানাও গুনতে হবে ভবন মালিকদের। দেশে ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও টানা রোগের প্রকোপ মোকাবিলায় কৃষি গবেষণায় বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ, চলছে শস্য বীমা চালুর প্রক্রিয়া। বাণিজ্যিক পণ্য পরিবহনে রেল সুবিধা পাচ্ছেন না রাজশাহী অঞ্চলের ব্যবসায়ী ও কৃষকরা, নানা জটিলতার কথা জানালো রেলের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ। এবং ইন্টারনেট ডাটার ক্ষেত্রে চড়া মূল্য নিচ্ছে মোবাইল অপারেটরগুলো, ট্যাক্স ও ভ্যাটি বাড়তি বোঝা দাবি ব্যবসায়ীদের। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।